প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই করোনাকালে সবাই বাড়িতে বসে নিরাপদ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমি তপন চন্দ্র মণ্ডল, সরকারি শিক্ষক, চট্টগ্রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বিষয়ের আলোর প্রতিসরণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়টি আলোচনা দেখতে থাকি। প্রথমেই আমাদের এই অধ্যায়ে যা জানতে হবে তা হচ্ছে আলোর প্রতিসরণ কি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. প্রিয় শিক্ষার্থী, আলোর প্রতিসরণটা কি নিশ্চয়ই তোমরা বোর্ডে লক্ষ্য করেছ। একটা চিত্র আমরা অলরেডি উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থী, একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে মাধ্যমদের বিভেদ তলে দিক পরিবর্তন করে। আলোর এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে, আমরা মনে করি এক্স একটা মাধ্যম, ওয়াই আরেকটা মাধ্যম, এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে আপতন বিন্দুতে ওই রশ্মিটি দিক পরিবর্তন করে। আলোর এই ঘটনাকেই আলোর প্রতিসরণ বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে আলোর প্রতিসরণের সূত্রটা একটু দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি চিত্রটাতে আবার ফিরে যাই, আলোর প্রতিসরণের সূত্রে এক্স একটা মাধ্যম, ওয়াই আরেকটা মাধ্যম, এখানে পি কিউ বিভেদ তল মাধ্যম ধরে, এও আপতিত রশ্মি, ও এন আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। প্রিয় শিক্ষার্থী, আলোর প্রতিসরণের দুইটি সূত্র আছে। সূত্র নাম্বার 1, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব যে সমতলে অবস্থান করে প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকবে। শিক্ষার্থী, আমি আবার বলছি, আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব যে সমতলে থাকবে প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। আমাদের সূত্র নম্বর 2, সূত্র নম্বর 2, যদি প্রথম মাধ্যম বা এক্স মাধ্যমের প্রতিসরাঙ্ক n1 হয়, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক n2 হয়, আপতন কোণ θ1 হয়, প্রতিসরণ কোণ θ2 হয়, তাহলে দ্বিতীয় সূত্রটি হবে n1 sin θ1 সমান n2 sin θ2। প্রিয় শিক্ষার্থী, এখানে দুটি নতুন শব্দ আমি অলরেডি বলে ফেলেছি তোমাদের সামনে, n1 এবং n2 প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ক কি? আমরা এই প্রতিসরণাঙ্ক কিন্তু আমাদের যে বইটি আছে নবম দশম শ্রেণী, তোমরা যদি এই বইটি 45 পৃষ্ঠা বের করে থাকো, 245 পৃষ্ঠা, সেখানে দেখবে যে শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক হচ্ছে 1.00, বাতাসের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.00029, পানির প্রতিসরাঙ্ক 1.33, শিক্ষার্থী কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.52, হীরার প্রতিসরাঙ্ক হচ্ছে 2.42। প্রতিসরাঙ্ক হচ্ছে n। তাহলে nটা কি আসলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে, এখানে আরো একটা প্রতিসরাঙ্ক সময় লেখা যায় n সমান c ভাগ
ভি। এই এনটা হচ্ছে প্রতিসরাঙ্ক, এখানে এনটা হচ্ছে প্রতিসরাঙ্ক, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি হচ্ছে যে শূন্য মাধ্যম থেকে আলোটি যে মাধ্যমে প্রবেশ করবে সেই মাধ্যমে আলোর বেগ। তাহলে আমরা যদি পানিতে আলোর বেগটা দেখি, পানিতে আলোর বেগটা দেখি তাহলে কি দাঁড়াবে প্রিয় শিক্ষার্থী? আমরা এখানে দেখতে পাচ্ছি এন সমান সি ভাগ ভি, বা এন ভি সমান সি, বা ভি সমান সি ভাগ এন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তোমরা নিশ্চয়ই জানো যে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, পানিতে বা পানির যে প্রতিসরাঙ্ক সেটা তোদের বইয়ে উল্লেখ করে দেওয়া আছে 1.33। তাহলে এই দুটো মান ব্যবহার করে পানিতে আলোর বেগটা হবে ভি সমান 3 × 10⁸ ভাগ 1.33, এককটা হবে মিটার পার সেকেন্ড। আমরা যদি এটা ক্যালকুলেটর চাপে হিসাবটা করে নিই প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এটা বের করতে পারবে। টু ইন্টু 2.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে প্রিয় শিক্ষার্থী, পানির মাধ্যমে আলোর বেগ বা পানির মধ্যে আলোর বেগ হচ্ছে 2.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিসরাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমে থেকে ওই মাধ্যমে, শূন্য মাধ্যম থেকে ওই মাধ্যমে আলোর বেগ কত কম। যদি পানির মাধ্যমে বা পানির প্রতিসরাঙ্ক, যদি আমরা প্রতিসরাঙ্ক 1.33 বলি, বা বলতে কি বলছো, বলতে বুঝি যে পানির প্রতিসরাঙ্ক 1.33 বলতে বুঝি শূন্য মাধ্যমে আলোর বেগ থেকে পানির মাধ্যমে আলোর বেগ 1.33 গুণ কম। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা প্রতিসরাঙ্কটা নিয়ে আরেকটু আলোচনা করি। আমরা একটু আগে দেখলাম যে প্রতিসরাঙ্ক আমরা যদি এই মাধ্যমটাকে শূন্য মাধ্যম বিবেচনা করি, বি মাধ্যমকে একটা ঘন মাধ্যম বা এটাকে পানি বিবেচনা করি, আর এটাকে বায়ু মাধ্যম যদি বিবেচনা করি বা বাতাস, তাহলে আমরা একটু দেখতে পাবো এটা এ ও বি, এটা θ1, এটা θ2। প্রিয় শিক্ষার্থী, আমাদের এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কে বলবো? এ বি সমান sin θ1 sin θ2। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের প্রতিসরাঙ্ককে বলবো আমরা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম। এই মাধ্যমটা যেহেতু বাতাস বা শূন্য মাধ্যম, এ ধরনের প্রতিসরাঙ্ক বলা হবে পরম প্রতিসরাঙ্ক। আর এটাকে আমরা এ এন বি দ্বারা প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে একটা সূত্র দেখেছিলাম প্রতিসরণের, সেই সূত্রটা ছিল n1 sin θ1 n2 sin θ2। এই সূত্র থেকে যদি একটু চিন্তা করতে পারি শিক্ষার্থী, n2 ভাগ n1 সমান sin θ2 ভাগ sin θ1। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্রতিসরণের সূত্র থেকে এটা এই আকারে লেখা যায়, যদি n1 গ্রেটার দেন n2 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো θ1 লেস দেন θ2 হবে। প্রিয় শিক্ষার্থী, আর যদি n1 লেস দেন
n2 হয় θ1 গ্রেটার দেন θ2 হবে। প্রিয় শিক্ষার্থী, আলোক রশ্মি যদি একটু লক্ষ্য করি, n1 বলতে আমরা বুঝেছি প্রথম মাধ্যম, n2 বলছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ। এই আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে প্রতিসরিত রশ্মি, আমরা এই চিত্রটাকে যদি চেঞ্জ করে নিই বা আবার একটা নতুন চিত্র দেখি, আলোক রশ্মি যদি শিক্ষার্থী লক্ষ্য করি, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে, এটা আমাদের ঘন মাধ্যম বা পানি, এটা আমাদের বাতাস। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে আপতন কোণটা ছোট হবে, প্রতিসরণ কোণটা বড় হবে। আমরা এখানে এটা আমরা 1 নম্বর অপশনে সেটা দেখাচ্ছি। 2 নম্বর অপশনে প্রিয় শিক্ষার্থী আমরা যদি লক্ষ্য করি, আমাদের এই চিত্র দেখা যাচ্ছে, যদি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে আপতন কোণটা বড় হবে, প্রতিসরণ কোণটা ছোট হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে জানলাম যে শূন্য মাধ্যম থেকে আলোক রশ্মি যে কোনো মাধ্যমে প্রবেশ করলে তার প্রতিসরণ হচ্ছে a and b সমান sin θ1 ভাগ sin θ2। এখন যদি আলোক রশ্মি যে কোনো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, যেটা দেখলাম আমরা অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এই এখন এরকম ক্ষেত্রে যদি আমরা এটা লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থী, পানি এটা কাঁচ, এই মাধ্যমটা হালকা, কাঁচটা আমাদের ঘন। এ ও বি। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা লক্ষ্য করলে দেখতে পাবো, যদি এরকম ঘটনা ঘটে যে কাঁচ মাধ্যম থেকে আলো পানি মাধ্যমে যাচ্ছে, তাহলে আমাদের প্রতিসরাঙ্ক হবে, এই ধরনের প্রতিসরাঙ্ককে বলবো আমরা আপাত প্রতিসরাঙ্ক। এই ধরনের প্রতিসরাঙ্ককে বলবো আমরা আপাত প্রতিসরাঙ্ক। এটা হবে, আমরা কাঁচের সাপেক্ষে যদি নেই এভাবে, পানির সাপেক্ষে কাঁচ, sin θ1 θ2 sin θ1 ভাগ sin θ2। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা লক্ষ্য করেছি, যদি আলোক রশ্মিটা আমাদের হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আর যদি আমরা লক্ষ্য করলাম হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে দূরে সরে যাবে। ঘন মাধ্যম থেকে যদি এরকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে একটু লক্ষ্য করি, পানি, বায়ু, এটা এ, এটা বি, A1 B1 A2 B2 A3 প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করি আমরা
B1 B2 B3 পানি, এটা বাতাস। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করি, যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, A1 এর ক্ষেত্রে আপতন কোণ আমাদের, আর এটা হচ্ছে B1 প্রতিসরণ কোণ। তাহলে আমাদের যে ঘটনা ঘটছে যে আলোক রশ্মি, আমরা জানি প্রতিসরণ নিয়মে দেখলাম যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে A1 এর জন্য হচ্ছে আমাদের B1, A2 এর জন্য হচ্ছে B2, আর A3 এর জন্য হচ্ছে B3। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের A3 এর জন্য যে ঘটনাটা ঘটলো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি, আমাদের A1 এর জন্য B1 দূরে সরে গেছে, তাহলে A2 এর জন্য B2, তাহলে নিশ্চয়ই এই কোণটাকে আমরা বলবো, এখান থেকে বন্ধুকে বলবো থিটা সি। এই থিটা সিটা কি, যে একটা নির্দিষ্ট কোণে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশকালে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাকে ওই মাধ্যমে সংকট কোণ বলে। একে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়, সংকট কোণ বলে। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করি আমরা, যদি আলোক রশ্মি A3 পর্যায়ে আসে, অর্থাৎ সংকট কোণ থেকে যদি অধিক কোণে আপতিত হয়, তখন কি ঘটবে? প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো, তখন আলোটা আর প্রতিসরিত না হয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসবে। এই ঘটনাকে বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী, আমরা যা আলোচনা করলাম, একটু আবার প্রথম থেকে একটু রিপিট করে নেই। আলো প্রতিসরণটা কি? আমরা প্রথমে আলোচনা করলাম আলোর প্রতিসরণ। একটা নির্দিষ্ট পরিমাণ আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যভাবে প্রবেশ করলে মাধ্যমটি বিবর্তনের দিক পরিবর্তন করে। প্রিয় শিক্ষার্থী, এটাকে আলোক প্রতিসরণ বলে। এরপরে আমরা আলোচনা করলাম প্রতিসরণের নিয়ম। আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে, একটু লক্ষ্য করি, আমরা 2 নম্বরে আলোচনা করলাম, আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। আর আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তাহলে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে যায়। আর আলোক রশ্মি যদি লম্ব বরাবর প্রবেশ করে, দিক পরিবর্তন করে না। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আলোচনা করলাম প্রতিসরণের সূত্র। আমরা প্রতিসরণের সূত্র, প্রিয় শিক্ষার্থী, দেখলাম কয়টি? 2টি সূত্র। একটি সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, এবং যে সমতলে থাকবে, আমি আবার বলছি, এটা আপতিত রশ্মি, আপতন বিন্দু অঙ্কিত অবিলম্ব যে সমতলে থাকবে, প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যে দ্বিতীয় সূত্রটা দেখলাম, সেটা হচ্ছে n1 sin θ 1 n2 sin θ 2। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এখানে n1 হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণ কোণ, n2 হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ। θ1 হচ্ছে প্রথম মাধ্যমের আপতন কোণ, θ2 হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যেটা জানলাম যে প্রতিসরাঙ্ক কি। প্রতিসরাঙ্কটা আমরা জানলাম যে n সমান c ভাগ v, বা এই সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভিটা হচ্ছে যে মাধ্যমে আলোটা প্রবেশ করবে সেই মাধ্যমে আলোর বেগ। এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যেটা জানলাম যে আলোক রশ্মি সংকট কোণ। আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তাহলে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাকে সংকট কোণ বলে। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা জানলাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। একটা নির্দিষ্ট কোণের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণ থেকে যে অধিক কোণে আপতিত হয়, তাহলে কিছু আলো আলোটা কি হবে, প্রতিসরিত না হয় সম্পূর্ণ আলো পূর্বের মাধ্যমে ফিরে আসবে। আলোর এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটা সমস্যা দেখি, তাহলে আমাদের সমস্যাটা বুঝতে সুবিধা হবে। একটু লক্ষ্য করি আমরা। প্রিয় শিক্ষার্থী,
এক্স মাধ্যম থেকে একটি আলোক রশ্মি ওয়াই মাধ্যমে প্রবেশের সময় আপতন কোণ /65 ও প্রতিসরণ কোণ 50°। এ পর রশ্মিটি ওয়াই মাধ্যম থেকে জেড মাধ্যমের দিকে অগ্রসর হয়। ওয়াই মাধ্যমের সাপেক্ষে জেড মাধ্যমের প্রতিসরাঙ্ক (0.74) প্রিয় শিক্ষার্থী, ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। ক সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরাঙ্ক কত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই প্রশ্নটা সমাধান করতে চাই, একটু লক্ষ্য করি। সমাধান আমাদের দেওয়া আছে ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করি জায়গাটা, ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরাঙ্ক। ওয়াই মাধ্যমে আপতন কোণ θ1 সমান 50°। ওয়াই মাধ্যমে প্রতিসরণ কোণ θ2 সমান 65°। ওয়াই মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক প্রিয় শিক্ষার্থী, ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরাঙ্ক কত আমরা জানি। প্রিয় শিক্ষার্থী, ওয়াই অ্যান্ড এক্স সমান sin θ1/sin θ2। একটু যদি আমরা মানগুলো বসে নেই, প্রিয় শিক্ষার্থী, sin 50° sin 65°, এটা যদি ক্যালকুলেটর চেপে দিই আমরা 65 0.845। প্রিয় শিক্ষার্থী, ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 0.845। এখানে প্রতিসরাঙ্কের একক নেই। প্রিয় শিক্ষার্থী,
আমরা যদি এই প্রশ্নটাকে, নিশ্চয় তোমরা উঠেছ, একটা মুছে দেব। এরপর একটু লক্ষ্য করি, আলোক রশ্মিটি যদি ওয়াই মাধ্যম থেকে জেড মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে কি ঘটবে। খ নম্বর প্রশ্নে, রশ্মিটি ওয়াই মাধ্যম থেকে, আমি আবার বলছি, আলোক রশ্মিটি ওয়াই মাধ্যম থেকে জেড মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে কি ঘটবে। প্রবেশের ক্ষেত্রে কি ঘটবে। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, আমি একটু যদি এভাবে চিন্তা করি, আমার প্রশ্নটা ছিল এরকম, এই কোণটা ছিল 65, এই কোণটা ছিল 50, আবার এখানে এসে ওই কোণে আপতিত হচ্ছে, এটা আবার 50, এটা জেড মাধ্যম, এটা ওয়াই মাধ্যম, আর এটা এক্স মাধ্যম। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো তোমরা, যেটা ওয়াই মাধ্যমের প্রতিসরণ কোণ, সেটা ওয়াই মাধ্যমের সাপেক্ষে জেড মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণ। প্রিয় শিক্ষার্থী, ওয়াই মাধ্যমে আপতন কোণ 50 ডিগ্রি। আমাদের লক্ষ্য করতে হবে, ওয়াই মাধ্যম থেকে জেড মাধ্যমে আলোটার, আমাদের প্রশ্ন দেওয়া আছে একটু, প্রিয় শিক্ষার্থী, যে ওয়াই মাধ্যমের সাপেক্ষে জেড মাধ্যমের প্রতিসরাঙ্ক এই রকম। ওয়াই মাধ্যমের সাপেক্ষে জেড মাধ্যমের প্রতিসরাঙ্ক 0.74, যা 1 থেকে ছোট। তার মানে আমরা বলতে পারি, যেহেতু ওয়াই মাধ্যম থেকে জেড মাধ্যমের প্রতিসরাঙ্ক 0.74, সুতরাং ওয়াই মাধ্যমটা ঘন আর জেড মাধ্যমটা হালকা। ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে যদি সংকট, এই 50 ডিগ্রি কোণটা সংকট কোণ থেকে বড় হয়, তাহলে আলোটা প্রতিফলিত হবে, আর সংকট কোণ থেকে যদি এই কোণটা ছোট হয়, তাহলে আলোটা প্রতিসরিত হবে। আমরা একটা লক্ষ্য করে দেখি যে সাইন থিটা সি সমান 0.74, থিটা সি সমান সাইন ইনভার্স 0.74, থিটা সি সমান $47.73 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, ওয়াই মাধ্যমের সাপেক্ষে জেড মাধ্যমে সংকট কোণটাই হচ্ছে 47.73 ডিগ্রি। যেহেতু 47 থিটা সি less than theta 150 ডিগ্রি, সেহেতু এই আলোটা আর প্রতিফলিত হবে না। প্রিয় শিক্ষার্থী, আলোটি পূর্ব মাধ্যমে ফিরে আসবে, প্রতিফলন নিয়মিত প্রতিফলিত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি তোমরা এটা পারবে, এটা সমাধান নেবে। এরপরে আমরা তোমাদের বাড়ির একটা কাজ দিব। প্রিয় শিক্ষার্থী, বায়ু মাধ্যম থেকে একটি আলোক রশ্মি কাছে 20 ডিগ্রি করে
আপতিত হয়ে 13.18 কোণে প্রতিসরিত হয়। কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। আশা করি তোমরা সবাই এটা বাসায় সলভ করবে, করার পর তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। করোনাকালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।